ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন প্রাচীন রোমের হৃদয়। চারদিক থেকে উঠছে তুমুল চিৎকার, পাথরের বিশাল দেয়াল কেঁপে উঠছে জনতার গর্জনে। সূর্যের আলো পড়ছে এক রক্তমাখা বালুর মঞ্চে, আর সেই মঞ্চের মাঝখানে দুই মানুষ মুখোমুখি, কারো হাতে তলোয়ার, কারো হাতে জাল আর বর্ষা। কয়েক মুহূর্তের মধ্যেই একজন নায়ক হয়ে উঠবে, আর আরেকজন হয়তো ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাবে। এটাই কলোসিয়াম। শুধু একটি স্থাপনা নয়, শুধু একটি স্টেডিয়ামও নয়, এটি ছিল ক্ষমতার প্রদর্শনী, জনতার বিনোদন, আর একই সঙ্গে মানুষের নিষ্ঠুরতার এক বিভৎস মঞ্চ। রোমান সাম্রাজ্যের গৌরবের সঙ্গে এর নাম জড়িয়ে আছে, কিন্তু সেই গৌরবের গায়ে লেগে আছে রক্ত, আর সেই রক্তের ভেতর লুকিয়ে আছে অসংখ্য রহস্য। আজ আমরা যখন কলোসিয়ামের ধ্বংসপ্রায় খিলানগুলির দিকে তাকাই, তখন শুধু পুরনো ইট পাথর দেখি না, আমরা শুনতে পাই হারিয়ে যাওয়া জনতার আওয়াজ, অনুভব করতে পারি হাজারো পায়ের ধাপ, আর যেন দেখতে পাই সেই সব যোদ্ধাদের যারা নিজেদের ইচ্ছায় হোক বা বাধ্য হয়ে এই মঞ্চে মৃত্যুর সঙ্গে লড়েছিল। এখানেই মানুষ উল্লাস করেছে, এখানেই বন্য পশু ছুটে এসেছে অন্ধকার গর্ত থেকে, এখানেই সম্রাটেরা জনগণের ভালোবাসা কিনেছে রক্তাক্ত খেলায়। তাই কলোসিয়ামের গল্প কেবল স্থাপত্যের গল্প নয়, এটি সভ্যতার গল্প, রাজনীতির গল্প, ভয়ের গল্প, আর বিনোদনের নামে মানুষ কতদূর যেতে পারে সেই প্রশ্নের গল্প। কিন্তু এই রক্তমাখা বিস্ময় হঠাৎ আকাশ থেকে পড়েনি। এর পেছনে ছিল এক সাম্রাজ্যের সংকট, এক সম্রাটের কৌশল, আর জনগণের হৃদয় জয় করার নির্মম পরিকল্পনা। খ্রিস্টীয় প্রথম শতকে রোম ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নগরী, কিন্তু সেই শক্তির ভেতরেই ছিল অস্থিরতা। সম্রাট নিরোর বিলাসিতা, তার বিশাল ব্যক্তিগত প্রাসাদ ডোমুস আউরেয়া, আর সেই প্রাসাদের কৃত্রিম হ্রদ রোমের সাধারণ মানুষের কাছে ক্ষমতার এক অপমানজনক প্রতীক হয়ে উঠেছিল। নিরোর পতনের পর সাম্রাজ্য গৃহযুদ্ধের ভেতর দিয়ে যায়, আর সেই বিশৃঙ্খলার শেষ থেকে উঠে আসেন ভেসপাসিয়ান, এক নতুন শাসক যিনি জানতেন শুধু শক্তি দিয়ে নয়, মানুষের মনে নিজের জায়গা তৈরি করেও সাম্রাজ্য টিকিয়ে রাখতে হয়। ভেসপাসিয়ান তাই একটি অসাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত নেন। যেখানে একসময় নিরোর ব্যক্তিগত হ্রদ ছিল, সেখানে তিনি বানাতে চান জনগণের জন্য এক মহা অ্যাম্ফিথিয়েটার। বার্তাটি ছিল স্পষ্ট, যা এক অত্যাচারী সম্রাট নিজের জন্য কেড়ে নিয়েছিল, নতুন শাসক তা ফিরিয়ে দিচ্ছেন রোমের মানুষের হাতে। এই সিদ্ধান্ত যতটা স্থাপত্যগত, তার চেয়েও বেশি ছিল প্রতীকী। কলোসিয়াম ছিল এক অর্থে ক্ষমার নাটক, কিন্তু সেই নাটকের মঞ্চ আবার নির্মিত হচ্ছিল সংহিংসার জন্য। জনগণকে খুশি রাখতে রোম বহুদিন ধরেই ব্যবহার করত ব্রেড অ্যান্ড সার্কাসেস, খাবার দাও, খেলা দাও, আর জনতা ব্যস্ত থাকবে। কলোসিয়াম সেই নীতির সবচেয়ে বিশাল, সবচেয়ে নাটকীয় রূপ। আরও গভীরে গেলে দেখা যায় এই নির্মাণের পেছনেও যুদ্ধের ছায়া আছে। ইতিহাসবিদদের মতে কলোসিয়ামের অর্থায়নের একটি বড় অংশ এসেছিল জুডিয়ায় রোমান বিজয়ের লুণ্ঠিত সম্পদ থেকে, বিশেষ করে জেরুজালেম মন্দির লুঠের পর সংগৃহীত সম্পদ থেকে। অর্থাৎ এক প্রান্তে যুদ্ধ, ধ্বংস আর পরাজয়, আর অন্য প্রান্তে সেই সম্পদ দিয়ে রাজধানীতে তৈরি হচ্ছে এক জনতার বিনোদন অঙ্গন। এই নির্মাণে দাসশ্রম ব্যবহৃত হয়েছিল, এ নিয়ে খুব একটা সন্দেহ নেই। তবুও বহুবার শোনা 1 লক্ষ ইহুদি দাস সংখ্যাটি নিশ্চিত প্রাচীন উৎসে প্রমাণিত নয়। তবুও এটুকু স্পষ্ট, অসংখ্য বন্দী, দাস, শ্রমিক, কারিগর ও প্রকৌশলীর ঘামে রক্তে এই স্থাপনা দাঁড়িয়েছিল। সুতরাং কলোসিয়াম শুরু থেকেই এক দ্বৈত সত্য বহন করে, উপর থেকে জনতার গৌরব, ভেতরে অগণিত মানুষের নিঃশব্দ কষ্ট। এখন প্রশ্ন ওঠে, কিভাবে তৈরি হলো এমন এক দানবীয় স্থাপনা যা প্রায় 2000 বছর পরও পৃথিবীকে বিস্মিত করে? কারণ কলোসিয়াম শুধু বড় ছিল না, এটি ছিল প্রকৌশলগত সাহসের এক মহা প্রদর্শনী। খ্রিস্টীয় 70 থেকে 72 সালের মধ্যে নির্মাণ শুরু হয়, আর 80 সালে সম্রাট টাইটাস এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে ডোমিশিয়ান এর উপরের অংশ এবং ভেতরের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণ করেন। পুরো কাঠামোটি ছিল একটা ফ্রি স্ট্যান্ডিং অ্যাম্ফিথিয়েটার, অর্থাৎ পাহাড়ের গা কেটে বানানো নয়, বরং নিজস্ব ওজন এবং স্থাপত্য বুদ্ধিতে দাঁড়িয়ে থাকা এক বিশাল পাথরের দেহ। এর উপকরণও ছিল যত্নে বাছাই করা। বাইরের মূল কাঠামোয় ব্যবহৃত হয় ট্রাভেলটাইন পাথর, ভেতরের অংশে আগ্নেয় টাফা, আর বিস্ময়করভাবে বিপুল পরিমাণ রোমান কংক্রিট। আজকের অনেক স্টেডিয়ামেরও পূর্বপুরুষ বলা যায় এই কাঠামোকে। খিলান, ব্যারেল ভল্ট, গ্রয়েন ভল্ট এসব এমনভাবে একে অন্যকে সমর্থন দিয়েছে যে অগণিত দর্শকের চাপ, কম্পন, ব্যবহার সব সহ্য করেও এর বিশাল অংশ শতাব্দীর শতাব্দী টিকে গেছে। আধুনিক প্রকৌশলীরাও স্বীকার করেন, কলোসিয়ামের সবচেয়ে বড় শক্তি ছিল এর গভীর ভিত্তি ও কংক্রিট নির্ভর কাঠামোগত বুদ্ধিমত্তা। পুরো স্থাপনাটি ছিল উপবৃত্তাকার, প্রায় 189 মিটার বাই 156 মিটার। ধারণ ক্ষমতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতভেদ আছেলেও সাধারণভাবে ধরা হয় প্রায় 50,000 দর্শক এখানে বসতে পারত। আর এই বিশাল জনতাকে ঢোকানো বের করার জন্য রোমানরা যে পরিকল্পনা করেছিল তা আজও বিস্ময় জাগায়।
ভিআইপি, পুরোহিত, সেনেটর, সাধারণ নাগরিক সবাইয়ের জন্য ছিল আলাদা প্রবেশ ব্যবস্থা। সম্রাট ও অভিজাতদের জন্য ছিল বিশেষ প্রবেশপথ, আর সাধারণ মানুষের জন্য ছিল বহু গেট। ভেতরের করিডরগুলো এমনভাবে সাজানো ছিল যে ভিড় দ্রুত নিজের আসনে পৌঁছে যেতে পারে। আধুনিক স্টেডিয়ামের প্রবেশ এবং নির্গমন ব্যবস্থার সাথে এর মিল দেখে অবাক হতে হয়। শুধু তাই নয়, দর্শকের আরামও ছিল ভাবনার অংশ। ওপরে টানানো যেত বিশাল কাপড়ের ছাউনি, ভেলারিয়াম, যা সূর্যের তাপ থেকে মানুষকে বাঁচাতো। এই ছাউনির দড়ি ডিগিং চালাতে লাগতো রোমান নাবিকদের দক্ষতা। অর্থাৎ কলোসিয়াম ছিল এক অর্থে স্থলভাগে দাঁড়ানো জাহাজের মতো, যেখানে পাথর, দড়ি, কাঠ, কংক্রিট, মানবশ্রম আর স্থাপত্য জ্ঞানের অসাধারণ সমন্বয় ঘটেছিল। বাইরে থেকে এটি সাম্রাজ্যের মহিমা দেখাতো, আর ভেতরে প্রতিটি স্তর বলতো রোম শুধু যুদ্ধ জিততে জানে না, জনতার মন জয় করার মঞ্চও বানাতে জানে। কিন্তু স্থাপত্যের বিষয়ে যত বড়ই হোক, কলোসিয়ামের আসল পরিচয় তৈরি হয়েছিল তার উদ্বোধনের দিনে। 80 খ্রিস্টাব্দে সম্রাট টাইটাস যখন এটি উৎসর্গ করলেন, তখন শুরু হলো এক ভয়ঙ্কর প্রদর্শনী, প্রায় 100 দিনব্যাপী খেলা। ভাবুন, টানা 100 দিন ধরে রোমের মানুষ ভিড় জমাচ্ছে এই অ্যারেনায়, আর প্রতিদিন ঘটছে নতুন নতুন রক্তাক্ত প্রদর্শনী। শিকার, বন্য পশুর সঙ্গে যুদ্ধ, অপরাধীদের প্রকাশ্য মৃত্যুদণ্ড, গ্ল্যাডিয়েটরদের দ্বন্দ্ব, সব মিলিয়ে কলোসিয়ামের উদ্বোধন ছিল এক নির্মম শক্তি উৎসব। প্রাচীন বর্ণনায় জানা যায় সেই উৎসবে অসংখ্য পশু মারা পড়েছিল, সিংহ, চিতা, ভালুক, ষাঁড়, এমনকি দূরদেশ থেকে আনা বিরল প্রাণীও। রোমান দর্শকের কাছে এটি ছিল শুধু বিনোদন নয়, এটি ছিল সাম্রাজ্যের ক্ষমতার প্রমাণ। রোম যেন বলতে চাইছিল, দেখো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা প্রাণী আনতে পারি, মানুষ আনতে পারি, যুদ্ধ আনতে পারি, আর সব কিছুকে এক মঞ্চে পরিণত করতে পারি। এখানে মৃত্যু ছিল প্রদর্শনী, আর প্রদর্শনী ছিল রাজনীতির ভাষা। এই দৃশ্য কেমন ছিল? সকাল থেকে মানুষ ঢুকছে, অভিজাতরা তাদের নির্দিষ্ট আসনে বসছে, সাধারণ মানুষ ওপরের সারি ভরছে। বিক্রেতা, সৈনিক, পুরোহিত, জুয়ারি, উল্লাসিত শিশু, উদ্বিগ্ন পরিবার, সব মিলিয়ে যেন এক নগরী এসে জড়ো হয়েছে এক বৃত্তাকার পাথরের পেটে। প্রথমে হয়তো শিকার নির্ভর প্রদর্শনী, তারপর অপরাধীদের শাস্তি, শেষে সবচেয়ে প্রতীক্ষিত গ্ল্যাডিয়েটর যুদ্ধ। রোদ, ধুলো, চিৎকার, শিঙার শব্দ, পশুর গর্জন, সব মিলিয়ে কলোসিয়াম শুধু চোখের খেলা ছিল না, এটি ছিল শব্দ, গন্ধ, উত্তেজনা এবং ভয়ের সমন্বয়ে তৈরি এক সর্বাঙ্গীন অভিজ্ঞতা। কিছু সূত্রে কলোসিয়ামের প্রথম দিককার অনুষ্ঠানে মক নৌযুদ্ধের কথা উঠে আসে, যদিও এ নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক আছে। বিশেষত পরে যখন ডোমিশিয়ান ভূগর্ভস্থ হাইপোজিয়াম নির্মাণ করান, তখন আর এমন প্রদর্শনী সম্ভব ছিল না। কিন্তু সত্য যাই হোক, এই উদ্বোধনী উৎসবের উদ্দেশ্য একটাই ছিল, রোম যেন নিজের শক্তি, সম্পদ, প্রযুক্তি এবং নির্মমতা একসঙ্গে বিশ্বের সামনে তুলে ধরে। আর সেই 100 দিনের পর কলোসিয়াম আর কেবল নতুন ভবন রইল না, এটি হয়ে উঠল সাম্রাজ্যের এক জীবন্ত প্রতীক। তবে কলোসিয়ামের সবচেয়ে বিখ্যাত মুখ ছিল গ্ল্যাডিয়েটররা। আমরা আজ তাদের সিনেমার নায়ক হিসেবে দেখি, কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি জটিল। সব গ্ল্যাডিয়েটর দাস ছিল না, অনেকেই ছিল যুদ্ধবন্দী, দণ্ডিত অপরাধী বা দাস। আবার কেউ কেউ ছিল স্বাধীন মানুষ, যারা ঋণ, দারিদ্র্য বা খ্যাতির লোভে স্বেচ্ছায় এই জীবনে প্রবেশ করত। কিন্তু কলোসিয়ামের সবচেয়ে রহস্যময় অংশ ছিল মঞ্চের নিচে, যেখানে দর্শকের চোখ পৌঁছাতো না। বাইরে থেকে যা দেখাতো খোলা বালুর অ্যারেনা, তার নিচে লুকিয়েছিল এক বিস্ময়কর যান্ত্রিক জগৎ, হাইপোজিয়াম। ডোমিশিয়ানের সময়ে এই ভূগর্ভস্থ জটিল নেটওয়ার্ক তৈরি হয়, যেখানে ছিল টানেল, খাঁচা, প্যাসেজ, কর্মশালা, সিঁড়ি, যন্ত্রপাতি এবং নানা মাপের প্ল্যাটফর্ম। কোথাও খাঁচায় বন্দি সিংহ দাঁত কড়মড় করছে, কোথাও কাঁপছে কাঠের প্ল্যাটফর্ম, কোথাও সংকেতের জন্য প্রস্তুত আছে শিঙা বা ড্রাম। গবেষণায় দেখা গেছে হাইপোজিয়ামে ছিল মানুষ চালিত ক্যাপস্ট্যান্ড ভিত্তিক উত্তোলন ব্যবস্থা। শ্রমিকরা বৃত্তাকারে ঘুরে ঘুরে এই উল্লম্ব উইঞ্চ ঘোরাত, আর তার সাহায্যে খাঁচা বা মঞ্চ উপরে উঠত। এক মুহূর্তে বালুর মেঝে ফেটে যেন কোথা থেকে উঠে আসতো হিংস্র জন্তু। দর্শকের কাছে তা ছিল জাদু। স্মিথসোনিয়ানের বর্ণনা অনুযায়ী একসময়ে এখানে প্রায় 60টি ক্যাপস্ট্যান্ড চালিত ব্যবস্থা থাকতে পারে। এর মধ্যে 40টি পশুর খাঁচা তোলার জন্য, আর বাকি 20টি দৃশ্যপট বা মঞ্চসজ্জা তোলার কাজে ব্যবহৃত হতো। আরও ছিল ছোট প্ল্যাটফর্ম, তার, র্যাম্প, কাউন্টারওয়েট, সব মিলিয়ে যেন এক প্রাচীন বিশ্বের এক বিশাল থিয়েটার মেশিন। এই প্রযুক্তির উদ্দেশ্য ছিল একটাই, বিস্ময়। মানুষ যেন কখনো অনুমান করতে না পারে পরের মুহূর্তে কি ঘটবে। হঠাৎ মাটি ফেটে চিতা বেরিয়ে আসবে, নাকি সাজানো বনভূমির সেট উঠবে, নাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো বন্দীকে নাট্যরূপে মঞ্চে হাজির করা হবে। কলোসিয়ামের নিচের অন্ধকার ছিল মূলত ওপরের নাটকের অদৃশ্য ইঞ্জিন। আর সেই নিচের পরিবেশ মোটেই রোমাঞ্চকর ফ্যান্টাসি ছিল না, ছিল দম বন্ধ করা কঠিন বাস্তবতা। গরমে তা হয়ে উঠত বয়লার রুমের মতো, ভেতরে থাকতো পশুর গন্ধ, ঘাম, ধোয়া, কাঠের ঘর্ষণের শব্দ, যন্ত্রের কড়মড়ানি, মানুষের চিৎকার। উপরে দর্শক উল্লাস করছে, কিন্তু নিচে প্রতিটি সেকেন্ড ছিল ঝুঁকিপূর্ণ। কিন্তু কোনো সাম্রাজ্যেরই রক্তাক্ত উৎসব চিরকাল টেকে না। রোমও বদলাতে শুরু করল। 1990-এর দশকে বড় পুনরুদ্ধার কাজ হয়, আর আজ এটি ধ্বংসাবশেষ হলেও অবহেলিত নয়। এটি গবেষণার বিষয়, স্মৃতির স্থান এবং বিশ্ব ঐতিহ্যের এক অমূল্য অংশ।
এক অর্থে কলোসিয়ামের পুনর্জন্ম ঘটেছে রক্তের মঞ্চ থেকে ইতিহাসের পাঠশালায়। আজকের কলোসিয়াম আর মৃত্যুর অ্যারেনা নয়, আজ এটি দাঁড়িয়ে আছে সময়ের বিরুদ্ধে মানুষের টিকে থাকার ক্ষমতার সাক্ষী হয়ে। প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে যায়, কেউ ইতিহাসের টানে, কেউ স্থাপত্যের টানে, কেউ সিনেমার প্রভাবে, কেউ শুধু পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থাপনাকে নিজের চোখে দেখতে। কিন্তু যখন একজন দর্শক সেই ভাঙা খিলানের নিচ দিয়ে হাঁটে, তখন সে কেবল ছবি তোলে না, সে অজান্তেই হাঁটে সেই পথ ধরে যেখানে একদিন সম্রাট হেঁটেছেন, গ্ল্যাডিয়েটর হেঁটেছেন, পশু টানা হয়েছে, আর জনতার চিৎকার আকাশ কাঁপিয়েছে। এই কারণেই কলোসিয়াম এখনও এত বিখ্যাত। এটি শুধু সুন্দর নয়, এটি অর্থপূর্ণ। এটি একই সঙ্গে স্থাপত্যের বিস্ময়, রাজনৈতিক প্রচারের যন্ত্র, জনতার মনস্তত্ত্বের আয়না, আর সভ্যতার নৈতিক ব্যর্থতার শ্রামক। বাইরে থেকে এটি রোমান গৌরবের প্রতীক, কিন্তু ভেতরে এটি মনে করিয়ে দেয় মানুষের বিনোদন বোধ কখনো কখনো কত ভয়াবহ হতে পারে। আমরা আজ উন্নত, মানবিক, সভ্য বলে নিজেকে ভাবি, কিন্তু জনতার সামনে অপমান, সহিংসতা, রক্তপাত এসবের প্রতি আকর্ষণ কি সত্যিই পুরোপুরি চলে গেছে, নাকি শুধু মঞ্চ বদলেছে? এই প্রশ্নটাই কলোসিয়ামের সবচেয়ে বড় শিক্ষা। পাথর ভেঙেছে, সাম্রাজ্য শেষ হয়েছে, সম্রাটদের নাম ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে, কিন্তু এই স্থাপনা এখনও নীরবে দাঁড়িয়ে আমাদের জিজ্ঞেস করে, ক্ষমতা কাকে বলে, বিনোদনের সীমা কোথায়, আর মানুষের ভেতরের অন্ধকার কতটা পুরনো? কলোসিয়াম তাই শুধু রোমের অতীত নয়, এটি আমাদের বর্তমানেরও আয়না। কারণ যে সমাজ রক্ত দেখে হাততালি দেয়, সে সমাজ সময়ের সঙ্গে বদলাতে পারে, কিন্তু তার ভেতরের প্রলোভন পুরোপুরি হারিয়ে যায় না। তাই কলোসিয়ামের ইতিহাস মনে রাখার মানে শুধু প্রাচীন রোমকে জানা নয়, মানে হচ্ছে মানব সভ্যতার এক কঠিন সত্যকে স্বীকার করা। এই পাথরের বুকে গৌরব আছে, আছে প্রযুক্তির বিস্ময়, আছে সাম্রাজ্যের অহংকার, কিন্তু এর প্রতিটি ফাটলে লুকিয়ে আছে মৃত্যু, শোষণ আর জনতার উল্লাসে ঢাকা পড়ে যাওয়া কান্না। আর হয়তো এই কারণেই কলোসিয়াম আজও এত শক্তিশালী, কারণ এটি সুন্দর ধ্বংসাবশেষ নয়, এটি রক্তাক্ত স্মৃতি। যদি এই গল্প আপনাকে ভাবায়, তাহলে কমেন্টে লিখুন আপনার চোখে কলোসিয়াম কি, রোমান গৌরবের প্রতীক, নাকি মানবতার এক অন্ধকার শিক্ষা? আর এমন আরও ইতিহাস ভিত্তিক ডকুমেন্টারি স্ক্রিপ্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইতিহাস কখনো শুধু অতীত নয়, ইতিহাস আসলে আমাদের নিজেদের গল্প।